পরের দিন রাতে বিছানায় খুকু শোয়ার পর বললাম, আমি রেলগাড়িতে চড়ে কলকাতায় যাব। রেলগাড়ি? হ্যাঁ। রেলগাড়ি কি বাবা? কোনো দিন দেখিসনি? মাথা নেড়ে বলল, না। এখান থেকে সন্ধ্যার সময় নৌকায় চড়ে তারপর স্টিমারে উঠতে হয়, তারপর কাল সকালে রেলগাড়িতে চড়তে হয়। খুকি চুপ করেছিল। বললাম, রেলগাড়িতে চড়ে যাবি? হ্যাঁ। কোথায়? ভুলুর কাছে। ভুলুর কাছে যেতে রেলগাড়ি লাগে না রে বাবা, আমার ইজেল ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, আমি নতুন ইজেল করে দেবো। দাদু বোতল কিনে এনে দেবে। বোতল? হ্যাঁ। ইজেল কিনে আনবে? ইজেলও আনবে দাদু। বিস্কুট আনবে, লজেন আনবে, পুতুল আনবে। বাবা আনবে না? মাথা নেড়ে বলল, না, দাদু। এর পিতা এর জীবনের রক্ত মাংসের জন্য দায়ী, শুধু অন্য সমস্ত দাদু। খুকুরানি? আমার সঙ্গে কলকাতায় যাবে? হ্যাঁ। মেসে গিয়ে থাকতে হবে। আগ্রহের সঙ্গে বলল, আমি যাব তোমার সঙ্গে বাবা। মেসের চৌবাচ্চার সামনে দাঁড়িয়ে স্নান করবি, বারান্দায় দৌড়াবি, রাস্তায় ছেলেরা এসে যে ছাদে ঘুড়ি ওড়ায় সে দলে মিলে যাবি। আমার কোলে বসে থাকবি, পাথর কাঁকড় ভরা ভাত আর গরুর মাসকলাই, ঠান্ডা ঢেঁড়সের তরকারি আর ছিবড়ের মতো মাছ। যাবি রে? যাব। বেশ। আর আমি যখন কাজে বেরিয়ে যাব তখন তুই কি করবি? চুপচাপ একটা কাঁথা দিয়ে ঢেকে আমার বিছানায় ঘুম পাড়িয়ে রেখে দেব তোমাকে। না? মাথা নেড়ে বলল, হ্যাঁ। খুব লক্ষ্মী মেয়ের মতো ঘুমোবে। হ্যাঁ। মেসের বাবুদের ঝালাপালা করবে না তো? চুপ করেছিল। বললাম, বলো, করব না? করব না। তারা যদি কান মলে দেয় কাঁদবে না? না। তাদের মুখের পানে ছিবড়ে যদি তোমাকে খেতে দেয় খাবে? হ্যাঁ, খাবো। মেসের বাবুরা বড় দুষ্টু যে রে খুকি। বিড়ির আঁচ দিয়ে তোমার পিঠে ফোস্কা ফেলে দেবে, চুরুটের ছাই দেবে তোমার চোখে নাকে ঝেড়ে, দিন রাত চুল টেনে টেনে পাখির বাচ্চার মতো মাংস বের করে দেবে তোমার মাথায়, ফড়িংয়ের মতো করে দেবে জেরে। অবধভাবে শুনছিল মেয়েটি। ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে বললাম, না রে, মেসে গিয়ে কাজ নেই। একটু চুপ থেকে বললাম, আমারও আর ইচ্ছে করে না যেতে। তোকে নিয়ে এই খড়ের ঘরে সারাটা জীবন যদি কাটাতে পারতাম খুকুরানি। আজ রাতে বৃষ্টি নেই। কদম গাছে একটা প্যাঁচা বসে ডাকছিল। মেয়েটি বলল, ওই কে ডাকে বাবা? লক্ষ্মী প্যাঁচা। কেন ডাকে? কাঁদে? না, কাঁদে না। কি কলে? বেড়াতে বেরিয়েছে। বেলাতে? হ্যাঁ, আজ বৃষ্টি নেই কি না। কোথায় বেলাতে? এই গাছে গাছে, মাঠে মাঠে। চুপ করে ভাবছিল। খানিকক্ষণ পরে বলল, আমি মাঠে যাব। কাল সকালে যেও। ভুলুর সঙ্গে খেলা করব না? নন্দু আসবে, রবি আসবে। তেঁতুল গাছের ভেতর থেকে বক ডেকে উঠল। ঘরের পাশের মস্ত বড় পেয়ারা গাছের নিবিড় ডালপালার ওপর গোটা দুই বাদুড় ঝাঁপিয়ে পড়ল। ঝাড়া খেয়ে খানিকটা শিশির না বৃষ্টি পড়ার শব্দ। খুকুর চোখে ঘুম নেই। পৃথিবীর সমস্ত রস, গন্ধ, স্মৃতি ও শব্দের দিকে হৃদয় যেন জেগে রয়েছে। আজ ওর বেশি জ্বর নেই। খুকু পাশ ফিরে শুল একবার, 25 বছরের পুরনো কাঁঠালের খুঁটিটার দিকে তাকিয়ে। ধীরে ধীরে শিরদাঁড়ায় আঙুল বুলোচ্ছিলাম। একটা টিকটিকির মতো
মেরুদণ্ডে যেন। শুকনো বাঁশপাতার মতো চিমসে শরীর। মা আছে, বাবা আছে, দাদু আছে, ঠাকুরমা আছে, তবুও যেন মনে হয় ঠিকানাহীন নিরুদ্দেশ রুগ্ন একটা বিড়ালের ছানার মতো। ক্ষমাহীন পৃথিবীর পথে বিপথে এঁটো ঝাঁটা খেয়ে বেড়াবার জন্য এর জন্ম ও জীবন। মেষে যখন থাকি দুপুরবেলা সমস্ত মেষ নির্জন। বিছানায় বসে বারান্দার দিকে তাকিয়ে দেখি দু একটা চড়ুই নিঃশব্দে লাফিয়ে লাফিয়ে সমস্ত বারান্দা ঘুরে দু এক টুকরো খুদের সন্ধানে ফিরছে। এর ভেতর বেদনার তো কিছু নেই, কিন্তু তবুও মনে আঘাত লাগে কেমন যেন। আমার মেয়েটির কথা মনে হয়। চড়াইয়ের ছোট্ট নিঃসহায় মুখ, করুণ ঠ্যাং, অসম্পূর্ণ অকৃতকার্য দৃষ্টি ঘুরে ফিরে একটি 2.5 বছরের শিশুর রূপ মনে জাগায়। খুকি যখন দেশের বাড়িতে জন্মেছিল তখনও আমি কলকাতার মেষে ছিলাম। দিনের পর দিন ভয়ে সন্দেহে বিক্ষুব্ধতায় পৃথিবীতে এই শিশুটির আগমন প্রতীক্ষা করছিলাম। কে জানে, সে হয়তো মৃত হয়ে জন্মাবে, কিংবা তার জীবনের বিনিময়ে জননীকে মৃত্যুর দায় দিতে হবে। কে জানে, অন্ধ হয়ে জন্মাবে হয়তো এই শিশু, কিংবা অঙ্গহীন হয়ে। হয়তো মুখ বধির হবে, কিংবা অত্যন্ত অজ্ঞান জড়ের মন নিয়ে পৃথিবীতে আজন্মকাল নিজেকে পরিহাস করে চলে যাবে। হয়তো মৃত হয়ে জন্মালেই ভালো। পিতার হৃদয়ের এই রকম অনেক বিবর্ণ হতাশ অমঙ্গল চিন্তার মধ্যে এর জন্ম। গর্ভে যখন ছিল এই মেয়েটি, এর মায়ের হৃদয় তখন বর্ণহীন রূপহীন সাদা করবীর একটা শাখার মতো। মেহন্তের সন্ধ্যার কুয়াশা ওদিকে তাকিয়ে আছে। গর্ভজাত শিশুর জীবন সম্বন্ধে আশা খুব কম ছিল ভেবেছিলাম সন্তান প্রসবের পর একটা টেলিগ্রাম আসতো, কিন্তু মেয়ে হয়েছে বলে বাড়ির লোকেরা টেলিগ্রাম করল না আর। বিলম্ব করে অবহেলা করে একখানা পোস্টকার্ড লিখে সংবাদটা আমাকে জানালো। টিকটিকির মতো মেরুদণ্ডসার এই মেয়েটি বিধাতাও মানুষের এতই উপেক্ষার জিনিস। সুস্থ সুগোল সুন্দর শিশুকেই শুধু সম্ভব করতে হবে, আদর করতে হবে। যে সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে সকলের মনে সন্দিগ্ধতা সৃষ্টি করে, জননীর মন দেয় নিরাশায় ভরে অন্ধ চোখ নিয়ে যে পৃথিবীতে নেমেছে, কিংবা কথা কইবার শক্তি যে সঙ্গে করে আনতে পারেনি, কিংবা শুনবার বুঝবার গ্রহণ করবার শক্তিকে যে কোনো দূরান্তের পথে রেখে এসেছে, কিংবা যার দেহের নির্জীবতা কাঁদা খোঁচার ছায়ার মতো, চড়াইয়ের মতো, হেমন্তের বিকেলের শুকনো পাতার রাশের ভেতর বালি হাঁসের বিবর্ণ ডিমের মতো পৃথিবীর হৃদয় যেন তাদের সম্বন্ধে নিজেকে সময়ে অসময়ে অবারিতভাবে ব্যয় করতে কেন এমন কুণ্ঠিত হয়। আনন্দ উৎসবই কি জীবনের সবচেয়ে বড় কথা? সহানুভূতি? তাকিয়ে দেখলাম জেগে আছে। কি ভাবছিস রে? কোনো উত্তর দিল না। খাবি কিছু? হ্যাঁ খাবো। কি খাবি? আমি গুড় খাবো বাবা। গুড়? আকাঙ্ক্ষা খুব সাধারণ। এর চেয়ে ভালো জিনিসের কল্পনা এর জগতে নেই। চকলেট খাবি রে? চুপ করে রইল। চকলেট কি জানে না অবশ্যি। টফি? এবারও নিস্তব্ধ। ভাবল ঠাট্টা করছি। কি খাবি রে? কোথা থেকে একটা গঙ্গা ফড়িং তেলাপোকা চামচিকা ফরফর করে উড়ে এলো। ঘরের ভেতর ক্লান্তিহীনভাবে ঘুরতে লাগলো। চামচিকেটার দিকে তাকিয়ে চোখ ধীরে ধীরে ভারী হয়ে এলো মেয়েটির। ঘুমিয়ে পড়ছিল। একটা মৃদু ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দিলাম। গুড় খাবি না রে? কই? উঠে বসে হাত পেতে বলল। ধীরে ধীরে আস্তে আস্তে শুইয়ে দিয়ে মাথায় আস্তে আস্তে হাত বুলোতে লাগলাম। বললাম, গুড় কাল সকালে খাবে কেমন? আচ্ছা। নলেন গুড় না? হ্যাঁ। অন্যমনস্ক হয়ে অবাস্তব কথা ভাবছিলাম। কিছুক্ষণ পর ফিরে দেখলাম খুকি ঘুমিয়ে গেছে।
আরও 2-3 দিন কেটে গেছে। সকালবেলা বাবা স্কুলের ছেলেদের খাতা দেখছিলেন। ছোট ছোট টেবিলে বই, ডিকশনারি, খাতাপত্র, দোয়াতকালির স্তূপ। মা এসে বললেন, একটা ছোকরা চাকর রেখেছি। রেখেছ? হ্যাঁ। কি নাম চাকরটার? হরিচরণ। তুমিই রাখলে? হ্যাঁ, তোমার সঙ্গে পরামর্শ করবার সময় ছিল না। কবে রেখেছ? আজ সকালে। কত মাইনে? 5 টাকা। রাখতে হয়েছে সুরেশবাবুর জন্য। চাকর ছাড়া ওর বড় কষ্ট। দেখতে দেখতে পিসিমা এসে দাঁড়ালেন। বললেন, মেজদার জন্য চাকর না রাখে দিলে চলে না তো দাদা? আমিও তাই ভাবছিলাম। এই তো কাল পায়খানায় যাবেন, আমরা কেউ ওই দিকে ছিলাম না। কে ঘটিতে জল দেবে, প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো। 10 মিনিট? তাই তো। চাকর থাকলে এরকম বিপত্তি তো হতো না। গাউটটা বেড়েছে কি না, কলকাতায়ও যেতে পারেন না। পায়ে মালিশ করে দেবার লোকেরও নিতান্ত দরকার। তা সুরেশ আমাকে আগে বললেই পারত। এসেছ তো 10 দিন, চাকর ছাড়া এতদিন তাহলে খুব কষ্টেই কাটলো। তা যা হবার তো হয়ে গেছে। তোমার টানাটানি সংসার দেখে মুখ ফুটে তোমাকে বলতে পারিনি হয়তো। আমার কিন্তু বারবার মনে হচ্ছিল একটা চাকর ছাড়া বর্ষার মধ্যে ওর কি হবে। মনে হলেই তো শুধু হয় না, ব্যবস্থা করতে হয়। তা ঠিক। যাক, তুমি না হয় আমার হয়ে বেশ ভালো ব্যবস্থাই করেছো। এর মাইনে কিন্তু 5 টাকা। শুনেছি। একটা কথা কিন্তু দাদা। বলো। মেজদা হয়তো টাকাটা আপনাকে দিতে চাইবে, কিন্তু আপনি নেবেন না। ও, সে কথা কি তোমার কাছ থেকে শিখতে হবে? তাহলে আমি মেজদাকে একটা কথা গিয়ে বলবো। কি কথা? বলবো যে দাদাকে টাকা দিয়ে সাধতে যাবেন না, তাহলে দাদা বিরক্ত হবেন। আমি জানি সুরেশ আমাকে টাকা নিয়ে সাধতে আসবে না। কীরকম? সে জানে সে তার দাদার বাড়িতে আছে। কই, 2 ভাই বনিবনা কোথায়? কেন, কীরকম? তার খাবার সময় তুমি গিয়ে দাঁড়াও। বাবা একটু চুপ থেকে বললেন, সকালবেলা তো আমি স্কুলে চলে যাই। বেশ, রাতের বেলা? আমি খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি, এই আমার 40 বছরের অভ্যেস। সুরেশের খাবার সময় তদারকের জন্য খোকাকে পাঠিয়ে দিই তাই। খোকার মা তো আছেনই। তা তুমি যদি মনে করো আমি না যাওয়াতে সুরেশ ক্ষুণ্ণ হচ্ছে, তাহলে আজ আমি গিয়ে বসবো। বসবার দরকার নেই। দরকার নেই? একটু বসে পায়চারি করেই চলে আসলেই হবে। আপনি ওখানে গিয়ে বসলে মেজদার কথাবার্তা বন্ধ হয়ে যাবে। কেন? অন্তত কথাবার্তার ধারা বদলে যাবে, আধ্যাত্মিক হয়ে উঠবে। সেটা তোমরা চাও না অবশ্যই। না। আচ্ছা, তাহলে গিয়ে 2-4 মিনিট পায়চারি করা যাবে? হ্যাঁ, 2-1 মিনিট থেকে আপনি আপনার ঘরে চলে গেলে কেউ আপনার পথ আটকাতে যাবে না। লৌকিকতাও বজায় থাকবে। বেশ কথা, বেশ কথা। হরিচরণ কিন্তু একান্তই মেজদার। তাছাড়া আবার কার? সুরেশের জন্যই তো রাখা। না, সেই কথাটাই সবসময় যেন আপনাদের খেয়ালে থাকে, সেই জন্যই বলছিলাম। মা বললেন, বৌমা হয়তো মাঝে মাঝে কিছু ফরমাস দিতে পারে। না, তা যেন না দেয়। একটু কেশে পিসিমা বললেন, রান্নাঘরের কোনো কাজ হরিচরণ করতে পারবে না। বাবা বললেন, না, রান্নাঘরের জন্য তাকে তো রাখা হওয়া নয়। বাজারে হেম যেমন যাচ্ছিল তেমনি যাবে। আপনারা ওকে জল তুলে বা কাপড় কেচে দিতে বলতে পারবেন না। এসব বৌমা আর বৌঠান যেমন করছিল তেমনই করবে। সন্ধ্যার বাতিও বৌমাই জ্বালবে। বাবা হেসে বললেন, কারোর কোনো আপত্তি নেই। হরিচরণ মেজদার হাত পা টিপে দেবে, কাপড় চোপড় সাবান দিয়ে ধুয়ে দেবে, বিছানা পাতবে, ঘর ঝাঁট দেবে, জিনিসপত্র সাজাবে গোছাবে, পায়খানার জল দেবে, পাকা চুল বেছে দেবে, এই সব আর কি। বেশ কথা। এখন চাকরটা কীরকম হয়? আনাড়ি হলে তো সুরেশের বড্ড কষ্ট। না, সে বেশ চালাক আছে। গায়ে পায়ে কাজ করতে পারবে বেশ। তা ফুর্তিতে সকাল থেকে তো কাজে লেগে গেছে। বেশ। মেজদার পা টিপছে সেই সকাল থেকে।
সুরেশের গাউট বাড়লো নাকি আরও? বাড়েওনি কমেওনি, যেমন ছিল তেমনি আছে, তবে না টিপলে কষ্ট লাগে। দেখো, চাকরটা যেন বেশ মোলায়েমভাবে টিপতে পারে, আর হাত পা ঘাড় টিপবার আগে কখনো যেন তামাক না খায়। মেজদা চেয়েছিলেন জমিদারি স্টেটে ম্যানেজারি করতে, ঢের বড় বড় চাকরি পেয়েছিলেন। আমি বললাম, থাক রে বাপু, হাতে পায়ে এত, বয়সও তো কম নয়, তোমার এখন সেবা শ্রদ্ধা পাবার বয়স, সুস্থিরে বসে ভগবানের সান্নিধ্য করবে, মানুষকে ধর্ম উপদেশ দেবে, পথ দেখাবে, এই আর কি। মা বললেন, হরিচরণকে 3 বেলা খাবার দিতে হবে। হ্যাঁ, 3 বেলা ভাত দেব, কড়ারে নিয়েছি। সুরেশবাবু আচ্ছা ছেলে মানুষ, খাবে তো, না হলে কাহিল শরীরে কি কাজ করবে। বাবা সাদা গোঁফে হাত বুলিয়ে আবারও বললেন, যা খেতে পারে খাবে। একটু গলা খাকরে বললেন, মানুষ তো খিদের অতিরিক্ত কিছু খায় না। মা একটু চিন্তিতভাবে বললেন, 3 বেলা একজন চাকরের অন্তত 1.5 সের চালের ভাত লাগবে। লাগবে, এ নিয়ে তুমি ভাবছো কেন বড় বউ? না, টেনে হিচড়ে সংসার চলছে কি না, তা আমি না হয় বলবো মেজদাকে চালের টাকাটা দিতে, 1 টাকা করে তো চালের মন। মা তাড়াতাড়ি পিসিমার মুখে হাত চাপা দিয়ে বললেন, খবরদার এমন কাজ করুন না ঠাকুরজি। দাদা বললে অবশ্য মেজদাকে গিয়ে লাগাতাম, তোমার কথার কি মূল্য বৌঠান, তুমি তো বাজারের ঘটি বাটি। খানিক দূর দিয়ে পিসিমা ফিরে এসে আবার বাবার দিকে তাকিয়ে বলেন, আমি কিন্তু মেজদার সঙ্গে কলকাতায় যাব। তা একবার গিয়ে বেরিয়ে এলে বেশ তো। বেরিয়ে আসা শুধু নয়, তবে পুজোর সময় আমাকে আনবার জন্য হেমকে যদি পাঠাও তাহলে আমি আসবো না। কেন? চালের দর নিয়ে যারা কষাকষি করে সেসব চামারের বাড়ি আমি থাকি না। কিছু না বলে পিসিমা হনহন করে চলে যাচ্ছিলেন। মা ডাক দিলেন, দাঁড়ালেন না, কিংবা পিছে তাকালেন না? তোমার দাদা তোমাকে ডাকছেন। পিসিমা ফিরে এলে বাবা বললেন, কই, আমি তো তোমাকে ডাকিনি। মা বিহ্বল হয়ে বললেন, আচ্ছা বেশ, আমিই ডেকেছি, আমার ডাক বুঝি শুনতে নেই? বলে ঝুপ করে পিসিমার থানের আঁচলখানা ধরে নিজের মুঠির মধ্যে গুছিয়ে নিয়ে কানে কানে কথা বলতে শুরু করলেন। গলাগলি হয়ে পেয়ারা গাছটার দিকে চলে গেলেন দুজনে। পেয়ারা তলায় দাঁড়িয়ে 1/2 ঘন্টা কথাবার্তার পর পিসিমা পাড়ার দিকে চলে গেলেন। মা এসে বললেন, শুনছো? বাবা খাতার থেকে মুখ তুলে তাকালেন। চামার বলুক, কসাই বলুক, আমাদের অভদ্র সেজে কী লাভ? বাবা চোখ নামিয়ে লিখতে লাগলেন। রাগ করেছ? ওই রকমই বলে। আমাকে বললে বাজারের। কল্যাণী চলে যাচ্ছিল। মা একটু থমকে থামলেন। বাবা বললেন, কল্যাণী চলে গেলে যাক, এসব প্রসঙ্গ তুলে কোনো লাভ নেই। আমার স্কুলের বেলা হয়ে যাচ্ছে। আজ যে দুধ খেলে না, কদিন ধরে দুধ খাচ্ছ না যে? দুধ হজম হচ্ছে না। চা আর মুড়ি তো খুব হজম হয়। আচ্ছা, এর মানে ডিকশনারি দেয়নি কেন খোকা? এটা কার ডিকশনারি? অক্সফোর্ডই তো। দেয়নি? কি জানি, কোথায় পাবো তবে? নিউ ইংলিশ ডিকশনারি আছে হয়তো। হ্যাঁ, তা কোথায় পাই? এখানে কারো আছে বলে তো মনে হয় না। বাবা একটু চুপ থেকে বললেন, নবাব হামাম মিয়ার খুব বড় ডিকশনারি আছে। আছে নাকি? হ্যাঁ, বেশ নামজাদা। নবাবজাদা কোথায় থাকেন? সে প্রায় মাইল 3-4 পথ। আগে তো ছিলেন নদীর দক্ষিণ দিকে এক চর না শকুনচর কি বলে, তারই পাশে। বাবা বাধা দিয়ে বললেন, সে বাড়ি নদীতে ভেঙে গেছে। এখন একেবারে নদী এড়িয়ে প্রায় 7-8 মাইল দূরে ভেতরের দিকে বাসা করেছেন। একটু গলা খাকরে বললেন, তোমাকে চিনিয়ে দিচ্ছি। এক চিলতে সাদা কাগজে ছুঁড়ে দিয়ে বললেন, দেখো। মিনিট 5 পরে জিজ্ঞাসা করলেন, চিনলে? হ্যাঁ, ওদিকে তো বন জঙ্গল ছিল বলে জানতাম। একটা মস্ত বড় প্রান্তর ছিল, এখন বস্তি হয়েছে অনেক। প্রায় 20-25 বিঘা জমির ওপরে চমৎকার সুন্দর বাড়ি নবাবজাদার। কীরকম বই আছে লাইব্রেরিতে? প্রায় 1030 বই, প্রায় ইংরেজি ক্লাসিক। তুমি গিয়েছো সেই লাইব্রেরিতে? গিয়েছি কয়েকবার। নতুন বই আছে? প্রত্যেক শনেই তো বই কিনছেন।
খুব যা চাও সেরকম বই পাবে আশা করি। গেলে হয় একদিন। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের চিঠি নিয়েছে ও। বাবা বলতে লাগলেন, শব্দটার মানে দেখে এসো। শুধু শব্দার্থ নয়, সেটা আমি জানি খানিকটা। আমি চাই এই শব্দটির আদ্যপান্ত ইতিহাস, বিশ্লেষণ, ব্যাখ্যা। বাবা খবরের কাগজ পড়ছিলেন। দক্ষিণের ঘরে শুনছিলাম মেজ কাকা ও মায়ের হাস্যকলরব বেশ জমে উঠেছে। পিসিমা গলায় আঁচল জড়িয়ে এসে বললেন, দাদা। খাতার থেকে চোখ না তুলেই বললেন, কি মনে করে? মেজদাকে যে রোজ মিঠাই কিনে দেওয়া হচ্ছে, সে কথা তোমাকে বলিনি? না, আমি শুনিনি। রোজ বিকেলে রসগোল্লা, সিঙাড়া, পান্তুয়া অমৃতি খান। বেশ তো, বাজারের থেকে না এনে ঘরেই করে দিতে পারতো। তা পয়সা অনেক জমে গেছে। ক্ষিতীশ আমাকে বলল, বাকিতে আর আমি দিতে পারবো না। ক্ষিতীশকে খাতা নিয়ে আসতে বলো। আচ্ছা। আরেকটা কথা। বসে বলো। দাঁড়িয়ে রইলে? হেম, একটা মোড়া এনে দাও। না না, আমার বসতে হবে না, 1 মিনিট শুধু। চৌকাঠের ওপর বসে বললেন, মাঝে মাঝে গাড়িতে বেড়াতে গেছেন, সেই ভাড়াটা। আচ্ছা। আর একটা ইংরেজির খবরের কাগজ রোজ দিতে বলবেন। অমৃতবাজার কি একটা রাখা হয় না হিম? মেজ কাকা স্টেটসম্যান চান। বেশ, তাই রেখো। যার যাতে তৃপ্তি হয় তার থেকে তাকে বঞ্চিত করে লাভ নেই তো কিছু। পিসিমা বললেন, কাপড় কাচা সাবানের জন্য কিছু পয়সা দেবেন? 1 সের সাবান? হ্যাঁ, ধরুন 250 আন্দাজ। চাবি তো ওর কাছে, বলো গিয়ে, যত পয়সা লাগে দেবেন। বাবা গুনগুন করতে করতে গান গাইতে গাইতে উঠলেন। সংস্কৃত একটা শ্লোক, হয়তো উপনিষদের। মাইনে অবশ্যই 50 টাকা, ধার 5000 পেরিয়ে গেছে।